তো ক্লাস 9 এ আজ এই পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টারটা আমি আজকে শুরু করছি। তো প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ফার্স্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রবাহী, চাপ ও প্রবাহীর ঘাত। তো প্রথমে আমাদের দেখতে হবে প্রবাহী কাকে বলে। প্রবাহীটা হচ্ছে ফ্লুইড। প্রবাহী বা ফ্লুইড মানে প্রবাহী কাকে বলে? যারা ফ্লো করতে পারে, মানে যাদের নির্দিষ্ট আকার আকৃতি নেই, যারা ফ্লো করতে পারে অর্থাৎ যারা প্রবাহিত হতে পারে। তো গ্যাস ও তরল এদের এক কথায় বলা হয় প্রবাহী। তো প্রবাহীর চাপ ও প্রবাহীর ঘাত। চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল। এই বলটাই হচ্ছে এখানে ঘাত। তরলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে চাপ হলো প্রবাহীর মধ্যস্থিত কোন বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর প্রবাহী যে পরিমাণ বল লম্বভাবে প্রয়োগ করে তাকে বলা হয় প্রবাহী চাপ। কি হলো? প্রবাহীর মধ্যস্থিত কোন বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটি হলো প্রবাহীর চাপ। এবং ঘাত কি? প্রবাহীর মধ্যস্থিত কোন তলের উপর ওই প্রবাহী লম্বভাবে মোট যে বল প্রয়োগ করে তাহাই হলো ওই তলে প্রবাহীর ঘাত। তাহলে লম্বভাবে মোট যে বল প্রয়োগ করবে সেটাই হলো ঘাত। তাহলে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করবে সেটা হলো চাপ, আর মোট যে বল প্রয়োগ করবে সেটি হলো ঘাত। তো এটা
আমরা এবার তাহলে কি করে চাপ এবং ঘাত নির্ণয় করা হবে? তাহলে দেখো এদের মধ্যে সম্পর্কটা লিখতে পারি চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, অতএব ঘাত সমান চাপ গুণ ক্ষেত্রফল। F equals to P into A। তাহলে ঘাত ইকুয়াল টু চাপ ইনটু ক্ষেত্রফল। তো এবার চলে আসি, আমরা যদি তরলের ক্ষেত্রে চাপ, আমাদের প্রধান এখানে এই চ্যাপ্টারে তরলের চাপ ঘাতগুলো নির্ণয় করতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করছি, একটা বিকারে কিছু পরিমাণ তরল নিয়ে নিচ্ছি। তো মনে করছি একটা বিকারের মধ্যে কিছু পরিমাণ তরল আছে। তো আমাদের কি উদ্দেশ্য, এই তরলের পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, তরলের পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় কোন একটা বিন্দু পি, পি বিন্দুতে চাপটা নির্ণয় করতে হবে। এর উদ্দেশ্য কি, এইচ গভীরতায় পি বিন্দুতে তরলের চাপ সেটা কত। এইচ গভীরতায় অবস্থিত একটা বিন্দু পি, ওই বিন্দুতে ওই তরল কতখানি চাপ সৃষ্টি করে। তো সেটা করার জন্য আমাদের এখানে একটা ক্ষেত্রফল কল্পনা করছি, কাল্পনিক অনুভূমিক তল কল্পনা করা হলো পি বিন্দুতে, যার ক্ষেত্রফল হলো এ। ক্ষেত্রফল একটা কল্পনা করা হলো। তাহলে এই ক্ষেত্রফলকে নিয়ে যদি একটা তরল স্তম্ভ কল্পনা করি, চোঙ একে নেওয়া হলো একটা, এই ক্ষেত্রফলটাকে ভূমি ধরে একটা চোঙ একে নেওয়া হলো। তো এই যে চোঙ বা তরল স্তম্ভ, এ ক্ষেত্রফল বিশিষ্ট তরল স্তম্ভের এই ক্ষেত্রফল বিশিষ্ট তরল স্তম্ভের উপর তরল স্তম্ভের যে ওজনটা হবে বা অভিকর্ষ বল, সেই বলই এই তলের উপর লম্বভাবে ঘাত প্রয়োগ করবে। তাহলে এখানে আমাদের যেটা ক্যালকুলেট করে নিতে হবে সেটাই হচ্ছে এ তলের উপর প্রযুক্ত ঘাত। তাহলে কি দেখলাম, কোন বিন্দুতে চাপ নির্ণয় করতে হলে প্রবাহীর জন্য সেখানে একটা ক্ষেত্রফল কল্পনা করা হলো এ। তো এবং এই ক্ষেত্রফল নিয়ে সেখানে যে তরল স্তম্ভ আমরা পেলাম, এখানে একটা স্তম্ভ পাচ্ছি, এটা আলাদা করে দেখাচ্ছি এখানে। এটা ক্ষেত্রফলটা এ, এই ক্ষেত্রফলের তরল স্তম্ভের যে ওজন, সেই ওজনটাই এখানে লম্বভাবে প্রযুক্ত হচ্ছে, ঘাত প্রয়োগ করছে বা বল প্রয়োগ করছে। এইটুকুনি উচ্চতা হলো এইচ, তরল স্তম্ভের গভীরতা বা উচ্চতা যাই বলি না কেন। তাহলে প্রযুক্ত ঘাত
এখানে কতখানি তরল আছে তার ভর কত হবে সেটা দেখব। আর জি হচ্ছে অভিকর্ষজ তরল। ঘাতকে তার মানে এফ লিখি বাই এফ ইকুয়াল টু ভর মানে ভরকে লিখতে পারি এমটা হচ্ছে এম সমান তরল স্তম্ভের ভর জি হলো অভিকর্ষজ তরল। তাহলে ভরকে আমরা লিখতে পারি এর আয়তন, আয়তন ইনটু ঘনত্ব। ভরকে লেখা যায় আয়তন গুণ ঘনত্ব। আয়তন হচ্ছে AH, আয়তন মানে ক্ষেত্রফল ইনটু উচ্চতা করলে আয়তন বেরোয়, ঘনত্ব ধরলাম রো ইনটু জি। রোটা হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে F ইকুয়াল টু ভাগ চলে এলো AH রো জি, অতএব চাপ P সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, A দিয়ে ভাগ করে দিলে AH রো জি বাই A। তাহলে এটা কেটে গেল, তাহলে P চলে এলো তরল স্তম্ভের চাপ H রো জি। তাহলে তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে চাপ সমান গভীরতা গুণ তরলের ঘনত্ব গুণ অভিকর্ষজ তরল। তাহলে তিনটে ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। তাহলে তরলের চাপ নির্ভর করছে কার কার উপর, যে বিন্দুতে বার করবো তার গভীরতা H, তরলের ঘনত্ব রো, অনেকে ডি দিয়েও লেখে ঘনত্বকে, আর অভিকর্ষজ তরল হচ্ছে জি। তাহলে ক্ষেত্রফলের উপর চাপ নির্ভর করে না, চাপ নির্ভর করে গভীরতার উপর, ঘনত্বের উপর এবং অভিকর্ষজ তরলের উপর। যেহেতু এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে, সুতরাং আমরা বলতে পারি তরলের মধ্যস্থিত একই গভীরতায়। তো এই বিন্দুতে চাপ দেওয়া হয়েছে জি, তাহলে আমরা যদি এখানে গভীরতায় আমরা এমন একটা বিন্দু নিই, এখানে একটা বিন্দু নিই, একই গভীরতায় যদি বিভিন্ন বিন্দুতে দেখি, একই গভীরতায় যদি আমরা যদি বিন্দুগুলো এই তরল আছে H গভীরতায় যেখানেই নিই না কেন, এখানেও যা চাপ হবে এটা A, এটা যদি B, এটা C হয়, A B C সকল বিন্দুতেই চাপ সমান, মানে P A তে যা হবে B তে তাই হবে, C তে তাই হবে। যেহেতু তিনটে বিন্দুরই গভীরতা সমান, তাই তিনটে বিন্দুতেই তরলের চাপ সমান হবে। সুতরাং দেখো, যদি বলে H গভীরতায় মোট চাপ কত, ভালো করে বুঝে নিতে হবে। মোট চাপ মানে এখানে যেমন তরল চাপ দিচ্ছে, তরলটার জন্য এখানে চাপ সৃষ্টি হলো P টোটাল, P টোটাল মানে মোট চাপ, সেটা যেমন পেলাম H রো জি, সেটা হচ্ছে কার, এটা এই পোরশনটা কার জন্য, এটা তরলের জন্য। তরলের চাপ প্লাস বাইরে থেকে কিন্তু বায়ুমণ্ডল চাপ দেবে, সেটা হচ্ছে P0। P0টা হচ্ছে প্রমাণ চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, মানে 76 সেমি পালক চাপ, মানে 76 সেমি পারস্তম্ভ যে চাপ দেয়। তাহলে মোট চাপ কি কাজ করছে এই গভীরতায়, একটা যেমন আছে তরলের চাপ, ঠিক তেমনি ওই স্থানে যদি বায়ুশূন্য স্থান হয়, তাহলে এই গভীরতায় কোনো বিন্দুতে চাপটা শুরু হবে H রো জি, মানে তরল স্তম্ভের চাপ।
যদি আমরা ধরে নিই সেখানে বায়ুমণ্ডল আছে, তাহলে সেখানে এইচ গভীরতায় তরলের চাপ এবং বায়ুর চাপ দুটোই থাকবে। ঠিক আছে, তাহলে ঘাতের সূত্র হলো AH rho g, ঘাতের সূত্র হলো AH rho g, আর চাপের সূত্র হলো H rho g। কঠিন বস্তুর ক্ষেত্রে চাপ মানে আমরা ভূমিতে যে বল প্রয়োগ করি বা তার লম্ব প্রতিক্রিয়া আমরা জানি, করেছিলাম আমরা, সেখান থেকে আমরা চাপ, ভূমিতে যে বলটা প্রয়োগ করলাম লম্ব বলটাই হচ্ছে ঘাত, তাকে ক্ষেত্রবল দিয়ে বল প্রয়োগ করতে হবে, মানে ভাগ করে দিতে হবে, তাহলে চাপ পাওয়া যাবে। তরল বা গ্যাসের ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করব, H rho g। H হলো গভীরতা, রো হলো ঘনত্ব, যার যদি গ্যাস হয় গ্যাসের ঘনত্ব, তরল হলে তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ তরল। আমাদের ধরে একটা প্রশ্ন দিল, কোন সমুদ্র পৃষ্ঠ আছে, কোশ্চেন দেওয়া হলো সমুদ্র পৃষ্ঠের কত গভীরতায় চাপ প্রমাণ চাপের 4 গুণ। সমুদ্র পৃষ্ঠের কত গভীরতায় চাপের মানটা প্রমাণ চাপের 4 গুণ হবে। এরকম ধরনের প্রবলেম আমাদের দেয় করতে, সেটা আমরা কি করে করব? প্রমাণ চাপ মানে 76 সেমি পারদ চাপ, তাহলে দেখো খুব সহজে অঙ্কটা আমরা করে ফেলব। এখানে ধরলাম একটা সমুদ্র পৃষ্ঠ, তো ধরলাম H গভীরতায়, আমাদের উত্তরটা ধরলাম গভীরতা হলো H। তাহলে H গভীরতায় চাপ আছে মানে কি, এখানে কার কাজ চাপ, এখানে একটা বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে P0, আর এখানে তাহলে মোট চাপ হবে, এখানে চাপ যদি বলি H গভীরতায় চাপ বললাম P, তাহলে সেটা হবে সমুদ্রের যে জল, সেই জলস্তম্ভের চাপ H rho g প্লাস, তাহলে এখানে দুজন চাপ দিচ্ছে, একটা জল দিচ্ছে আবার উপর থেকে বায়ু দিচ্ছে, প্লাস P0। প্রশ্নে কি বলে দিয়েছে, চাপের মানটা হবে প্রমাণ চাপের 4 গুণ। প্রশ্নানুসারে P সমান 4P0, প্রমাণ চাপটাকে আমরা P0 ধরেছি, P0টা হচ্ছে প্রমাণ চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 76 সেমি চাপ। সুতরাং সমাধান করলে 4P0 সমান H rho g প্লাস P0, তাহলে H rho g চলে এলো 3P0। এবার মানগুলো বসিয়ে আমরা H টা বার করব, 3P0 বাই rho g, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে মান বসিয়ে দিলে প্রমাণ চাপ কত, 76 গুণ 13.6 ইনটু 980। 76 হলো পারস্তম্ভের উচ্চতা, 13.6 হলো পারদের ঘনত্ব, জি এর মান হলো 980। আবার বলি, 76 হলো পারস্তম্ভের উচ্চতা, ব্যারোমিটারের চাপ, প্রমাণ চাপ 76 সেমি, 13.6 হলো পারদের ঘনত্ব, 980 হলো জি এর মান। আর সমুদ্র জলের ঘনত্ব যদি রো যদি ধরে নিই 1 গ্রাম পার সেমি কিউব, মানে জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি ধরে নিলাম, তাই যদি আমরা মানটা বসিয়ে দিই, অতএব H চলে আসছে 3 ইনটু Pটা P0 হলো 76 গুণ 13.6 গুণ 980 ডিভাইডেড বাই রো হচ্ছে 1 আর জি হচ্ছে 980, 980 কেটে গেল,
তবে এইচ হলো 3 গুণ 76 ইনটু 13.6 এত সেন্টিমিটার। তোমরা গুণটা করে দেখবে উত্তর কত আসে, তাই উত্তর। তাহলে এত সেন্টিমিটার গভীরতায় মিটারে করে দেবে ওটাকে, বড় উত্তরই আসবে। তাহলে এত সেন্টিমিটার গভীরতায় সমুদ্র পৃষ্ঠের কত মিটার সেন্টিমিটার গভীরতায় চাপটা প্রমাণ চাপে 4 গুণ হবে। তো এই ধরনের প্রবলেম আমাদের করতে হবে। এরপর চলে আসি, তাহলে প্রবাহী ঘাত শিখে গেলাম, প্রবাহীর চাপ শিখলাম, আর শিখলাম একটা অঙ্ক দেখলাম। এরকম অঙ্ক তোমাদের যে রেফারেন্স বই আছে সেই বইটা ফলো করবে, রেফারেন্স বইতে অবশ্যই অনেক প্রবলেম পাবে। তো এরপর আমরা চাপের একক গুলো দেখব কেমন হয়। চাপের একক যদি ভাবি, ঘাত হচ্ছে বল, ঘাতের একক হচ্ছে নিউটন লাইন। তো চাপের এককে যদি আসে, সিজিএস এ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, চাপের সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কয়ার আমরা জানি। আর এসআই তে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কেল। পাস্কেল হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তো 1 নিউটন পার মিটার স্কয়ারকে যদি আমরা ভাঙি, দেখো নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 টাইম, আর মিটার স্কয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। কেন? 1 মিটার সমান 100 সেমি, তাহলে 1 মিটার স্কয়ার সমান হবে 100 স্কয়ার সেমি স্কয়ার, মানে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। তাহলে দেখো 10 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার 10 থাকবে, তাহলে 10 ডাইন পার সেমি স্কয়ার। তাহলে অতএব নিউটন পার মিটার স্কয়ার থেকে ডাইন পার সেমি স্কয়ারে যেতে হলে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আমরা পেয়ে যাব চাপের সিজিএস একক প্রয়োজন হলে। তো এরপর চলে আসি তরলের চাপের কি কি বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য আমরা করে ফেলেছি, একই গভীরতায় তরলের চাপের বৈশিষ্ট্য। এক নম্বর, চাপের মান h rho g এর উপর নির্ভর করে। গভীরতা, ঘনত্ব এবং g এর উপর নির্ভর করে। 2 নম্বর, একই গভীরতায় সকল বিন্দুতে চাপ সমান। যদি 2 নম্বর পয়েন্ট একটু বলি, ধরো আমাদের দুটো কন্টেনার দিল, ধরো একটা দিল এরকম একটা পাত্র দিল, দিয়ে বললো এই তরল ভরেছে এই উচ্চতা অবধি, আর এরকম একটা পাত্র দিল, এটার উচ্চতা h। তাহলে মনে রাখতে হবে এই তলদেশে যদি চাপ p হয়, এর তলদেশেও চাপ p হবে, কারণ দুটো ক্ষেত্রেই তরলের গভীরতা সমান এবং তরলের পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল
ডান দিকের যে ছবিটা এঁকেছি সেটার ভূমির ক্ষেত্রফল বেশি হলেও আমরা জানি চাপের মান ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এই কারণে দুটোতেই গভীরতা যদি সমান হয় এবং একই তরল হয় তাহলে চাপের মানটা সমান হবে। তরল বা প্রবাহী সর্বমুখী চাপ মানে সব দিকে পার্শ্ব চাপ, নিম্নচাপ, উচ্চচাপ সবই দিতে পারে। সর্বমুখী চাপ প্রয়োগ করে। মানে এখানেও কিন্তু চাপ কাজ করছে, পার্শ্ব চাপ বার করা যেতে পারে। পার্শ্ব চাপ বার করতে গেলে মনে রাখতে হবে পার্শ্ব চাপ সমান নিম্ন চাপের তলদেশের যে চাপ তার অর্ধেক। সুষম আকৃতির পাত্রের ক্ষেত্রে পার্শ্ব চাপ বার করতে গেলে যদি বলে পাশের দেওয়ালে কতখানি চাপ দিচ্ছে সেটা বার করতে গেলে কি করতে হবে, নিম্ন চাপ মানে তলদেশে যে চাপ তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। আর একটা আমরা প্রবলেম যদি দেখি, আমরা সব লিখে নেবে ঠিক করে, আমি যতটা সম্ভব করানোর চেষ্টা করছি। ধরে দুটো তরল বললে, একটা পাত্রে দুটো তরল রেখেছে, এটার বললো H1 গভীরতা, এটা H2। দুটো তরল তেল আর জল রেখেছি, সাপোজ দুটো তরল রেখে তারা মেশে না, এটার ঘনত্ব ρ1, এটার ঘনত্ব ρ2। এটা বললাম 1 নম্বর তল, এটা 2 নম্বর তল, এটা 3 নম্বর। ওটা এক আর দিতেই পারবে, 3 নম্বর দিলে তো বায়ু চাপ চলে আসবে। তো এই নিচের তলে চাপ কত আর এখানে চাপ কত? 1 নম্বর তলে চাপ, যেটা নিচের তল, সেখানে চাপ ধরলাম 1 নম্বর তলে চাপ যদি বলি সেটা হচ্ছে P1। দেখো এখানে যে চাপ দেবে সেটা কিন্তু দুটো স্তম্ভ, H1 উচ্চতার জন্য একটা চাপ হবে, H2 উচ্চতার জন্য একটা চাপ হবে। তাহলে একটা আছে H1 ρ1 g প্লাস H2 ρ2 g, দুটো চাপ আসছে। আবার 2 নম্বর তলের ক্ষেত্রে 2 নম্বর তলে মানে মাঝখানে যে তলটা, 2 নম্বর তলে চাপ যদি হিসাব করি সেটা আসছে P2, সেটা শুধুমাত্র কিন্তু H2 এর জন্য, H2 ρ2 g। তাহলে নিচের তলটার ক্ষেত্রে চাপ বার করতে গেলে দুটো তরল স্তম্ভেরই প্রয়োজন হলো, কারণ দুজন মিলে চাপ দিচ্ছে, আর দুইটার ক্ষেত্রে শুধু H2 চাপ দিচ্ছে 2 নম্বর তরলটা, তাই আমরা এটার ক্ষেত্রে ওইটুকু হিসাব করলাম। ঠিক আছে, তো আজকে অবধি থাকলো, আমরা পরবর্তী ভিডিওতে আর পরের অংশটা দেখব। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো সাইফন। আজকে আমরা সাইফন সম্পর্কে, বায়ুমণ্ডলের চাপকে কাজে লাগিয়ে, সাইফন হলো একটা যন্ত্র, যে যন্ত্রে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে কোনো তরলকে এক পাত্র থেকে অন্য পাত্রে না ঢেলে এই প্রক্রিয়া ব্যবহার করে তরল স্থানান্তরিত করা যায়। এখানে বায়ুমণ্ডলীয় চাপের গুরুত্ব আছে। একটা সাইফন কি করে কাজ করে সেটা আমরা দেখি। ধরো এখানে একটা নির্দিষ্ট উচ্চতায় একটা পাত্রে কিছু পরিমাণ তরল আছে, এই তরলটাকে আমরা চাইছি নিচে একটা পাত্র, এই পাত্রে স্থানান্তরিত করব। আর আমাদের উদ্দেশ্য তরলটাকে এখান থেকে ঢালবো না, তরলটাকে না ঢেলে নিচের যে পাত্রটা সেটাকে স্থানান্তরিত করব। তার জন্য সাইফন ব্যবস্থার সাহায্য নেওয়া হচ্ছে। সাইফন হচ্ছে একটা পাইপ বা নল,
উপরে যে পাত্র আছে সেই তরল তল থেকে সাইফন ক্রিয়া করার ক্ষেত্রে আমরা ধরে নিলাম উপরে একটা বিন্দু, এখানে একটা বিন্দু ধরলাম, এটা তলটা এই তল, এখানে একটা বিন্দু নিলাম বি, বি একটা পয়েন্ট নেওয়া হলো, এখানে একটা পয়েন্ট নেওয়া হলো সি, এখানে নেওয়া হলো ডি। তো তরলটা এই পাত্রে স্থানান্তরিত হচ্ছে। কি করে হচ্ছে? এই তরল তল থেকে সি বিন্দুর উচ্চতা হলো h2। তাহলে প্রথম উপরে যে পাত্র আছে সেখান থেকে প্রথম তরল তলের উচ্চতা h1 পাশে লিখে দেওয়া হয়েছে, এবং দ্বিতীয় পাত্র থেকে যে পাত্রে স্থানান্তরিত করব, এটা 1 নম্বর পাত্র, এটা 2 নম্বর, 2 নম্বর পাত্রে তরল তলের পৃষ্ঠতলের উচ্চতা হচ্ছে h2। তো তরলটা এর ভেতর দিয়ে যাচ্ছে, এখানে h1 অবশ্যই লেস দ্যান h2 হতে হবে, না হলে কিন্তু সাইফন ক্রিয়া করবে না। সাইফন ক্রিয়া করতে গেলে h1 কে অবশ্যই ছোট হতে হবে এবং h2 কে বড় হতে হবে। কেন? যদি বি বিন্দুতে তরলের চাপ গ্রেটার দেন সি বিন্দুতে চাপ হয়, সি বিন্দুতে তরলের চাপ হয়, তবে সেই চাপের প্রভাবে সাইফনটা কাজ করবে এবং বায়ুমণ্ডলীয় চাপের প্রভাবে তরলটা এ থেকে বি তে পৌঁছায়, দেন বি থেকে সি তে পৌঁছায় এবং সি থেকে ডি তে পৌঁছায়। তো আমরা যদি বি বিন্দুতে চাপ নির্ণয় করি, বি তে চাপ কত? এখানে চাপ কাজ করছে বায়ুর চাপ P0, মুক্ত পৃষ্ঠে বায়ুর চাপ P0, প্রমাণ চাপ P0টা হলো প্রমাণ চাপ। তাহলে এটা যেহেতু h1 উচ্চতা, তাহলে এখানে চাপটা কম, P0 মাইনাস h1 রো জি, জি রোটা হলো তরলের ঘনত্ব। সি বিন্দুতে তাহলে চাপ কত হবে? P0 মাইনাস h2 রো জি। দেখো P0 টা হলো মুক্ত পৃষ্ঠ চাপ, উচ্চতা বাড়লে চাপ কমে, তাই অতখানি কমে গেছে, ওখানে উচ্চতা বাড়লে চাপ কমে, তাই অতখানি কমে গেছে। দেখতে পাচ্ছি যেহেতু h1 লেস দ্যান h2, তার মানে PV যখন নির্ণয় করছি তখন h1 রো জি মান যত, তার থেকে h2 রো জি মান বড়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বেশি নিয়োগ হচ্ছে, তার মানে PC এর মানটা ছোট, PV এর মানটা বড়। তার মানে এই যন্ত্রে যদি h1 টা ছোট হয়, h2 বড় হয়, h1 ছোট হলে বি বিন্দুর চাপ বেশি হবে সি বিন্দুর তুলনায়, বায়ু চাপের প্রভাবে তরল বি থেকে সি তে যাবে এবং অভিকর্ষের প্রভাবে তরলটা নিচে পৌঁছবে এবং বি তে চলে আসবে। যদি h1 গ্রেটার দ্যান h2 হতো, তবে কিন্তু বি থেকে সি তে চাপের প্রভাবে তরল পৌঁছতো না।
পৌঁছাবে না এবং সাইফনও ক্রিয়া করবে না। আবার H1 সমান H2 হলেও হবে না। H1 সমান H2 হলেও যেমন হবে না, সেরকম H1 সমান H2 হলেও যেমন হবে না, ঠিক তেমনি H1 greater than H2 হলেও হবে না। অবশ্যই H1 কে ছোট হতে হবে, H2 কে বড় হতে হবে। সাইফন যন্ত্রের ব্যবহার যদি বলি, ব্যবহারিক প্রয়োগের কথা ভাবলে দুটো কাজ। একটা হচ্ছে তরল স্থানান্তর। দেখবে তোমরা বড় বড় ড্রাম থেকে যে তেলের ব্যারেলগুলো থাকে সেখান থেকে একটা পাইপ ঢুকিয়ে মুখ দিয়ে টেনে ছোট পাত্রে দিয়ে দেয়, তরলটা আস্তে আরম্ভ করে, এটা সাইফন। 2 নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় ফ্লাশ। আমাদের শৌচাগারের ক্ষেত্রে বা বাথরুমে যে ফ্লাশ ব্যবহার করি আমরা, সেখানে একটা নির্দিষ্ট উচ্চতায় তরল উঠে গেলে ফ্লাশটা কাজ করে এবং সেটা স্বয়ংক্রিয় নিজে নিজেই করতে পারে, সেটা স্বয়ংক্রিয় ফ্লাশ হিসাবে আমরা সাইফনকে ব্যবহার করি। বা তরলকে সরাসরি না ঢেলে বড় পাত্র থেকে ছোট পাত্রে ঢালার ক্ষেত্রে সাইফন প্রক্রিয়া ব্যবহার করে খুব সহজেই তরলকে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তরিত করা যায়। এটাই হচ্ছে সাইফনের, এই দুটোই হচ্ছে প্রধান কাজ। এরপর চলে আসি নেক্সট। তোমরা বাড়িতে ব্যারোমিটারের অংশটা দেখে নেবে। ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস ছোটবেলাতেও পড়েছো, একবার দেখে নেবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর ব্যারোমিটারের মধ্যে যদি কোনো জায়গায় সমস্যা হয় সেটা জেনে যাওয়ার প্রশ্ন করবে, ওটা নিজেরা করে নেবে। এরপর আমরা চলে আসি নেক্সট টপিক, আমাদের খুব গুরুত্বপূর্ণ, লবতা ও লবতা বল। নেক্সট আমাদের আজকে আলোচনার বিষয় লবতা ও লবতা বল। লবতা কি? কোন প্রবাহীর মধ্যে, প্রবাহ মানে কি তরল বা গ্যাসের মধ্যে কোন বস্তুকে নিমজ্জিত করলে, মানে ডোবানো হলে, আংশিক বা সম্পূর্ণ, পুরোটা ডোবানো যেতে পারে বা কিছুটাও ডোবানো যেতে পারে, নিমজ্জিত করলে যে ধর্মের জন্য ওই প্রবাহী বস্তুটির উপর ঊর্ধ্বমুখী ঘাত, প্লবতা হলে ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে, সেই ধর্মকেই বলা হয়, সেই ধর্মকেই বলা হয় প্লবতা। এবং ঊর্ধ্বমুখী ঘাতকে বলা হয় প্লবতা
বল। তাহলে ধর্মটা হলো লবতা, ঊর্ধ্বমুখী ঘাতটা হলো লবতা বল। লবতা বলকে আমরা এফ বি দিয়ে প্রকাশ করব। তো আমরা একটা ছবি আঁকি। ধরো কোন একটা পাত্র আছে, রো ঘনত্বের তরল পূর্ণ, তার ভিতরে আমরা একটা ঘনকাকৃতি পাত্র বস্তুকে সম্পূর্ণ নিমজ্জিত করেছি। কোন তরলের মধ্যে, তরল বা গ্যাসের মধ্যে একটা ঘনকাকৃতির বস্তুকে সম্পূর্ণ নিমজ্জিত করেছি। তো এই ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরলাম এল, আর তরলের উপরতল থেকে এই উপরের তলটার গভীরতা হলো এইচ। ছবিটা পরিষ্কার? তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো এল এবং তরলের উপরতল থেকে ঘনকের প্রথম তলের গভীরতা হলো এইচ। এবার দেখো এর ভেতর তো তরল আছে, তো আমি ঘনকটাকে আলাদা করে দেখাচ্ছি। তাহলে এল হলো ঘনকের বাহুর দৈর্ঘ্য, আর এইচ হলো তরল পৃষ্ঠ থেকে উপরের তলের গভীরতা। তো তাহলে এই উপরের তলটার গভীরতা এই, তাহলে এখানে তরল একটা চাপ প্রয়োগ করলে তরল তো সব দিকে চাপ দেয়। তো প্রথমটা বললাম এটা 1 নম্বর তল, এর নিচেটা 2 নম্বর তল। এই দিক থেকে যে চাপ দিচ্ছে তরল, উপরের পৃষ্ঠটায় যে তরল চাপ দিচ্ছে সেটা হলো P1, উপরের পৃষ্ঠটায় চাপ দিচ্ছে P1, আর নিচ থেকে যে চাপটা দিচ্ছে 2 নম্বর সেটা হচ্ছে P2। দুটো পার্শ্ব চাপ সমান, যেহেতু ব্লকটা মাঝখানে স্থির আছে, এই দুদিক থেকে চাপ দুটোকে ধরা হলো না, তাহলে এদিকেও যত চাপ এদিকেও তত চাপ, এই দুটো ক্যান্সেল হয়ে গেল। এবার প্রশ্ন, অতএব P1 সমান দেখো গভীরতা বলেছে h, ধরলাম রো ঘনত্ব, এখানে যে তরলটা আছে সেটা রো ঘনত্ব, তাহলে P1 হবে h রো g, আর P2 হবে, P2 তলের গভীরতা কিন্তু ভাবতে গেলে উপরটা h তারপরে l, তাহলে মোট গভীরতা হলো h প্লাস l রো g। দেখো উপরের যে তলটা আছে সেই তলের গভীরতা হলো h, তাই উপর তলে যে চাপটা কাজ করছে সেটা P1 সমান হলো h1 সরি h রো g, আর নিচের তলের ক্ষেত্রে যে চাপ সেটা হচ্ছে h2 h প্লাস l রো g। অবশ্যই দেখতেই পাচ্ছি অতএব P2 গ্রেটার দ্যান P1, তার মানে ব্লকটার উপর, ঘনকের উপর সুতরাং ঘনকের উপর লব্ধি চাপ কোন দিকে কাজ করবে? এদিকে চাপ কম, এদিকে বেশি, তাহলে লব্ধি চাপটা কাজ করবে উপরের দিকে। লব্ধি চাপ ব্র্যাকেটের ঊর্ধ্বমুখী। কেন ঊর্ধ্বমুখী? যেহেতু চাপটা উপরের চাপটা কম, নিচটা বেশি, তাহলে উপর নিচ থেকে বেশি চাপ দিচ্ছে। P সমান P2 মাইনাস P1, তাহলে সেটা চলে আসছে h প্লাস l রো g মাইনাস h রো g, তাহলে h কেটে গিয়ে হয়ে গেল l রো g। তাহলে লব্ধি চাপ এটা। সুতরাং
ঊর্ধ্বমুখী ঘাত, ঘাত মানে শিখেছি আমরা চাপ গুণ ক্ষেত্রফল। ঘাত মানে আমরা জানি, আগের দিন আমি বলেছি প্রবাহীর ঘাত বা তরলের ঘাত সমান চাপ গুণ ক্ষেত্রফল। তাহলে চলে এলো এল রো জি। এবার দেখি যে কোনো তলের দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য বলছি বাহু, দৈর্ঘ্য বলছি এল, তার মানে যে কোনো তলের, যে কোনো একটা তলের যদি ক্ষেত্রফল বলি, ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার, তাহলে হবে এল স্কয়ার। তাহলে আমাদের ফাইনালি যেটা চলে এলো প্লবতা বল সমান চলে এলো এল কিউব রো জি। এল কিউব হচ্ছে ঘনকের আয়তন, আয়তন ইনটু তরলের ঘনত্ব বা প্রবাহীর ঘনত্ব ইনটু অভিকর্ষজ ত্বরণ জি। তার মানে প্লবতা বল কাজ করছে তিনটে বিষয়ের উপর, খুব ভালো করে শুনতে হবে। প্লবতা বল কাজ করছে তিনটি বিষয়ের উপর। প্রথমটা হলো, দেখো প্রথমটা হলো আয়তন। কিসের আয়তন? বস্তুটা যত পরিমাণ নিমজ্জিত থাকবে, পুরো যদি নিমজ্জিত থাকে তাহলে পুরো আয়তন, অর্ধেক থাকলে অর্ধেক, যতটা থাকবে ততটা। নিমজ্জিত অংশের আয়তন, খুব ভালো করে শুনতে হবে। 2 নম্বর তরল বা গ্যাস যাই হোক না কেন, আমি তরল লিখলাম, তরলের ঘনত্ব। নিমজ্জিত অংশের আয়তন এর উপর নির্ভর করে, তরলের ঘনত্বের উপর নির্ভর করে, অভিকর্ষজ ত্বরণ। যে স্থানে কাজ করছি সেই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। তাহলে যখন কোনো বস্তুকে আমরা কোনো তরল বা গ্যাসের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত করব, আংশিক বা সম্পূর্ণ, সেই অবস্থায় বস্তুটির উপর তরল যে ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করবে সেটা নির্ভর করছে কি? নিমজ্জিত অংশের আয়তন। আমি আবার একটা ছবি আঁকি। ধরো একটা ছবিতে একটা তরল দেখা গেল এইটা এতটা ডুবেছে, তার মানে এটা এইটুকুনি আয়তন কাজে লাগবে, উপরটা বাদ। আবার একটা তরলে এটা পুরোটা ডুবেছে, তার মানে পুরোটা আয়তন কাজে লাগবে। তাহলে নিমজ্জিত তরলীয় অংশের আয়তন যতখানি ডুবে থাকবে সেইটার জন্যই প্লবতা ক্রিয়া করবে। 2 নম্বর তরলের ঘনত্ব, ঘনত্বের সমানুপাতিক, আয়তনের সমানুপাতিক জি। তিনটেরই সমানুপাতিক। আয়তন বাড়লে প্লবতা বাড়ে, যত বেশি আয়তন হবে তত প্লবতা বাড়বে, যত ঘনত্ব হবে তত প্লবতা বাড়বে, অভিকর্ষজ ত্বরণ যত বেশি হবে তত প্লবতা হবে। তার মানে জল আর পারদ, জলের মধ্যে একটা লোহার প্লেট যদি ফেলে দিই সেটা ডুবে যায়, জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি, লোহার হলো 7.8 গ্রাম পার সিসি, আর পারদের হলো 13.6, তো ওটার ক্ষেত্রে প্লবতাটা বেশি। তো আমাদের কোন একটা, তাহলে তরলে যখন একটা বস্তু নিমজ্জিত হবে তাহলে তিনটে বিষয়ের উপর যেমন নির্ভর করলো, একটা খুব একটা সুন্দর ইম্পর্টেন্ট জিনিস, একটা বস্তু যখন তরলে থাকবে, তরলের মধ্যস্থিত কোনো বস্তুর উপর, তরলের মধ্যস্থিত কোনো বস্তুর উপর
থাকবে কি কি বল কাজ করে। 1 নম্বর কাজ করে অভিকর্ষ বল। অভিকর্ষজ বল যেটা নিচের দিকে, যেটাকে আমরা লিখি mg দিয়ে। আর এর উপর একটা বল কাজ করছে নিচের দিকে mg বা w, দিকে w কাজ করছে অভিকর্ষ বল। 2 নম্বর কাজ করে প্লবতা বল। স্থির অবস্থায় এটা কোন দিকে কাজ করে, উপরের দিকে। যখন একটা বস্তু তরলের মধ্যে থাকবে তার উপর দুটো বল কাজ করবে, একটা হচ্ছে W অভিকর্ষ বল, একটা হচ্ছে প্লবতা বল। যে বেশি টানবে সেদিকে যাবে, এই জিনিসটা সেন্সটা থাকতে হবে। যদি ভারী বস্তু হয় তার W বেশি, প্লবতাটা কম। হালকা বস্তুর ক্ষেত্রে W কম, প্লবতা বেশি। আর সেখান থেকেই বস্তু ভাসবে না ডুবে যাবে সেটা আমরা হিসাব করতে পারি। তো এই হচ্ছে প্লবতা। তাহলে আমরা শিখলাম কি, কোন স্থির তরলের মধ্যে কোন একটা বস্তুকে যখন নিমজ্জিত করব তার উপর দুটো বল কাজ করছে, একটা অভিকর্ষ বল যেটা নিম্ন অভিমুখে, একটা প্লবতা বল ঊর্ধ্ব অভিমুখে। এই দুটো বলের ক্রিয়ায় বস্তুর যে লব্ধি বল হবে নিম্নমুখী লব্ধি বল, যদি নিম্নমুখী লব্ধি বল আমরা নির্ণয় করি, যদি ধরে নিই W গ্রেটার দ্যান প্লবতা বল, অভিকর্ষ বলের মানটা যদি প্লবতা বলের থেকে বেশি, অভিকর্ষ বলটাই হচ্ছে বস্তুর, মনে রাখবো, প্রকৃত ওজন। তো অভিকর্ষ বলটাই হলো বস্তুর প্রকৃত ওজন। এবার এখানে যদি অভিকর্ষ বলটা বেশি হয়, নিম্নমুখী যে লব্ধি বল হবে সেটাকে বলা হচ্ছে আপাত ওজন, W'। তো দেখো Wটা হচ্ছে কোন বস্তুর প্রকৃত ওজন। তার মানে বস্তুটা যখন কোন একটা তরলে নিমজ্জিত আছে তার উপর নিচের দিকে যখন অভিকর্ষ বল কাজ করছে, ঠিক তেমনি তার উপর দিকে কাজ করছে প্লবতা বল। যদি W বড় হয় সেই ক্ষেত্রে লব্ধি বলটা নিচের দিকে থাকবে, কারণ A নিচের দিকে বেশি টানছে। তাহলে সেই ক্ষেত্রে W' হবে W মাইনাস, তাহলে আপাত ওজন সমান কি শিখলাম, প্রকৃত ওজন মাইনাস প্লবতা বল। তাহলে যখন কোনো বস্তুকে কোনো তরল বা গ্যাসের মধ্যে আমরা নিমজ্জিত করব তার ওজন কিছুটা কমে যাবে, কমে গিয়ে যে ওজনটা ওই অবস্থায় যে ওজন কমে যাবে না, কথাটা ভুল কিছুটা, ওই অবস্থায় যে ওজন সেটাকে বলা হচ্ছে আপাত ওজন। কতখানি কমবে, মাইনাস কি করেছি, মাইনাস প্লবতা বল। এই যে সূত্রটা এটাকেই আমরা বলবো আর্কিমিডিসের নীতি। তাহলে এটাই হচ্ছে আমাদের আর্কিমিডিসের নীতি। তাহলে সূত্রটা কি, স্টেটমেন্ট আমি মুখে বলে দিচ্ছি, তোমরা বইতে পড়বে।
কোনো স্থির প্রবাহীর মধ্যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে যদি নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটির কিছু পরিমাণ ওজন হ্রাস ঘটে। এই ওজন হ্রাস যতখানি ওজন হ্রাস হবে সেই হ্রাসের মানটা কার সমান? প্লবতা বলের সমান। প্লবতা বলটা আবার বস্তু যতটা তরলকে অপসারিত করবে তার ওজনের সমান। এটা খুব ইজি ব্যাপারটা। প্লবতা বল মানে আমরা শিখেছি তিনটে বিষয়। প্লবতা বলের সূত্রে আমরা পেয়েছি ভি রো জি। ভালো করে ভাবলে এটা কিন্তু অপসারিত তরলের বা গ্যাসের আয়তন, ভর। কেন? কোন বস্তুকে যখন আমরা এখানে ডুবিয়ে দেবো, তরলে ডুবালাম, সে কতখানি তরলকে অপসারিত করবে? তার যত নিজের আয়তন। তাহলে নিমজ্জিত অংশের আয়তনটাই কিন্তু অপসারিত তরলের আয়তন। নিমজ্জিত তরল অংশের যে আয়তনটা হবে, যতটা ডুবে আছে তার যে আয়তন হবে সেটা কিন্তু অপসারিত তরলের আয়তনের সমান হবে। তাকে আমরা গুণ করছি, তাহলে এটা অপসারিত তরলের আয়তন, তাকে তরলের ঘনত্ব, আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে পাওয়া যায় ভর। তাহলে অপসারিত তরলের ভর ইনটু জি মানে ওজন। তার মানে প্লবতা বল সমান অপসারিত, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, অপসারিত তরলের ওজন। তাহলে কোন তরল বা গ্যাসের মধ্যে কোন বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে যদি নিমজ্জিত করা হয় সেক্ষেত্রে ওই বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। ঠিক আছে? তো তোমরা আজকের বিষয়গুলো নোট ডাউন করে নেবে, ঠিক করে লিখে নেবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে। আর আজকে অবধি থাকলো, পরবর্তী অংশ নেক্সট দিন দেওয়া হবে। আজকে আমাদের আলোচনার পরবর্তী বিষয় হলো প্লবতা এবং আর্কিমিডিসের নীতি। তো আগের দিন আমরা শিখেছিলাম কোন একটা তরলের মধ্যে যখন কোন একটা বস্তু থাকে তার উপর যে দুটো বল কাজ করে, একটা বল কাজ করে নিচের দিকে ডাব্লিউ, সেটা হচ্ছে তার অভিকর্ষ বল বা ওজন, প্রকৃত ওজন। সেটা যে বিন্দুতে কাজ করে সেটা হলো জি। জি কে বলা হয় ভার কেন্দ্র। ভার যে বিন্দুতে কাজ করে, ভার মানে ওজন, তাকে বলে ভার কেন্দ্র। এবার বস্তুটা যখন নিমজ্জিত হচ্ছে সে কিছু পরিমাণ তরলকে অপসারিত করবে। অপসারিত তরলের যে ভার কেন্দ্র থাকবে সেটা হচ্ছে বি। এই বি পয়েন্টেই কিন্তু কাজ করে প্লবতা বল। এই বি বিন্দুকে বলা হয় প্লবতা কেন্দ্র। তাহলে প্লবতা কেন্দ্র মানে কি শিখলাম? অপসারিত তরলের ভার কেন্দ্র, সেটাকে বলা হচ্ছে প্লবতা কেন্দ্র। আর অভিকর্ষ বল যে বিন্দুতে কাজ করলো সেটা হচ্ছে ভার কেন্দ্র শুধু। তো এবার কোন বস্তুর ক্ষেত্রে যদি কোনো একটা উল্লম্ব রেখা কল্পনা করি,
তার এই উল্লম্ব রেখা, এটা উল্লম্ব রেখা, এই রেখার উপরেই যদি দুটো বিন্দুই মানে জি আর বি একই রেখার উপরে থাকে তখন বস্তুর অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা, মানে স্থির অবস্থা। যদি তারা একই রেখায় না থাকে, যদি কল্পনা করি কোন একটা ক্ষেত্রে জিটা কাজ করছে এখানে, বিটা এখানে, যেহেতু দুটো বল একই বিন্দুতে কাজ করছে না এবং এরা সমান্তরাল দেখতে পাচ্ছি, দুটো বল মানে অভিকর্ষ বল আর প্রবণতা বল যদি একই উল্লম্ব রেখা বরাবর না থাকে, সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা হলো, সেই ক্ষেত্রে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে না, ঘুরতে শুরু করবে বা দুলতে শুরু করবে, সাম্যাবস্থায় থাকতে পারবে না। সাম্যাবস্থায় থাকবে না কারণ এখানে টর্ক ক্রিয়া করবে, মানে এ চাইবে এদিকে ঘোরাতে, এ চাইবে এদিকে ঘোরাতে, এ চাইবে এদিকে ঘোরাতে, তাহলে জিনিসটা একটু রোটেট করতে আরম্ভ করবে বা টর্ক ক্রিয়া করবে। তাহলে সাম্যাবস্থায় থাকতে গেলে এটাকে একটা সাম্যের শর্ত বলা যায়, সেটা আমি আবার পরে আসছি। তো যাই হোক, আমরা আগের দিন আরেকটি সূত্র পেয়েছিলাম। তো বস্তুর কোন একটা বস্তুকে যদি তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করি, সেক্ষেত্রে বস্তুর ওজনের যতটা হ্রাস হয়, ওজন হ্রাস হওয়ার পর যে ওজনটা পাই, ওজন হ্রাস যতখানি মানে প্রকৃত ওজন হ্রাস মানে কতটা কমলো, মানে প্রকৃত ওজন মাইনাস আপাত ওজন। ধরো প্রথমে ছিল 10 নিউটন ছিল ওজন, জলের মধ্যে হলো 7 নিউটন, তাহলে ওজন হ্রাস হলো 3 নিউটন। সেই ওজন হ্রাসটাই হচ্ছে অপসারিত তরলের ওজন, এবং অপসারিত তরলের ওজনটাই হচ্ছে প্লবতা বল। আমরা এটা কালকে বা আগের ভিডিওতে আলোচনা করেছি। এবার কোনো বস্তু যদি কোনো তরলের মধ্যে স্থির বা সাম্যাবস্থায় থাকে, সেক্ষেত্রে কি হয়, স্থির যেমন খুশি ভাবে থাকতে পারে, ধরো 3টে ছবি আঁকি আমি। একটা দেখলাম আংশিক নিমজ্জন, এতটা ডুবে আছে। একটা দেখলাম আংশিক নিমজ্জন, তো উপরে দিয়ে দিলাম ভিডিও, আংশিক নিমজ্জন। আর একটা দেখলাম সম্পূর্ণ নিমজ্জন, পুরো ডুবে আছে। আর একটা দেখলাম একদম ডুবে নিচে চলে গেছে।
এই যে তিনটে ছবি আঁকলাম বা তিনটে ক্ষেত্র আমরা পেলাম, এখানে তরলটা দেখানো হয়নি, এখানে যে তরলটা দেখানো হয় ওটা দেখিয়ে দিলাম। তো এই যে তিনটে ক্ষেত্রে আমরা তিনটে ছবি পেলাম, এক্ষেত্রে বস্তুটাকে ঠেলে উপরে তখন তুলে দেবে যদি প্লবতা বলের মান বস্তুর ওজনের থেকে বেশি হয়। এই ক্ষেত্রে প্লবতার বল আর বস্তু যদি স্থির থাকে তাহলে দুটো সমান। এর ক্ষেত্রে প্লবতা বলটা বস্তুর ওজনের থেকে অভিকর্ষ বল থেকে ছোট। তো তিনটে ঘটনা হতে পারে। তাহলে আংশিক নিমজ্জনের ক্ষেত্রে প্লবতা বল বেশি, স্থির থাকার কথা বলা হয়নি কিন্তু। 2 নম্বর কি, সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যদি ভাসে সেখানে দুটো সমান, আর একদম যদি ডুবে যায় সেখানে হচ্ছে প্লবতা কম, ডাব্লিউ বেশি বা অভিকর্ষ বলটা বেশি। স্থির অবস্থায় ভাসনের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। স্থির অবস্থায় ভাসন যদি হয় তাহলে ভাসবে কখন, এটা একটা ভাসন আংশিক নিমজ্জিত ভাসন, এটা সম্পূর্ণ নিমজ্জিত ভাসন। স্থির অবস্থায় ভাসন যদি হয় সেটা যে কোনো ভাসনের ক্ষেত্রে প্লবতা বল সমান বস্তুর ওজন হবে। স্থির অবস্থায় যদি ভাসে, এটা সাধারণ কন্ডিশন। তার মানে ভাসনের শর্তগুলো হলো, ভাসনের শর্ত এবং সাম্যের শর্তগুলো হলো বস্তুর ওজন সমান অপসারিত তরলের ওজন। আমরা দুটো সমান, ধরো প্রথম ছবির ক্ষেত্রে যদি বলি ভাসছে, তার মানে এইটুকুনি অংশের যে প্লবতা সেটার পুরো ওজনটাকে ব্যালেন্স করে আসে। তার নিচের অংশের যে প্লবতা, কারণ আমি শিখেছিলাম কি প্লবতা শুধুমাত্র নিমজ্জিত আয়তনের জন্য হয়, যতটা আয়তন ডুবে থাকবে তার জন্যই ভিটা নিতে হবে। প্লবতা ভি রো জি, সেই ভিটা হচ্ছে যতটা ডুবে থাকবে তার ভিটা, আর পুরো আয়তনটা নিতে হবে যদি পুরো ডুবে থাকে। আর তাহলে এইটুকুনি যদি ভাসনের পুরো স্থির অবস্থায় ভাসে বা সামনে থাকে, ব্যালেন্স স্থির হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে নিমজ্জিত অংশের যে আয়তন তার যে প্লবতা সেটা পুরো ওজনকে ব্যালেন্স করবে। দ্বিতীয় ক্ষেত্রে সব ক্ষেত্রেই তাই। আর 2 নম্বর হচ্ছে বস্তুর, আমরা প্রথমেই শিখে নিয়েছি সাম্যের ক্ষেত্রে বস্তুর ভারকেন্দ্র ও অপসারিত তরলের প্লবতা কেন্দ্র কি থাকতে হবে, একই উল্লম্ব রেখায় অবস্থিত হতে বা একই রকম রেখায় অবস্থিত হবে, এটা লিখলেও চলে। তাহলে এটা হচ্ছে ভাসমান অবস্থায় কোনো একটা বস্তু যদি সামনে থাকে তার এটা শর্ত। একটা নিউমেরিক্যাল দেখা যাক, বললো একটি কাঠের ব্লকের ঘনত্ব সমান ডি। এটা কাঠের টুকরো আছে, তার ঘনত্ব ডি, আয়তন ভি।
তরলের মধ্যে ব্লকটি কত অংশ নিমজ্জিত হয়ে ভাসতে পারে। অবশ্যই লোটা বড়, ডিটা ছোট। এইগুলো আমাদের প্রশ্ন। এক মিনিট। একটু নিচে নামিয়ে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা কাঠের ব্লকের প্রশ্নটা তোমরা ক্লোজ ভিউতে দেখে নাও। একটি কাঠের ব্লকের ঘনত্ব ডি, আয়তন ভি, রো ঘনত্বের তরলের মধ্যে ব্লকটি কত অংশ নিমজ্জিত অবস্থায় ভাসতে পারবে। তো সেখানে মনে রাখতে হবে রোটা অবশ্যই বড় মানে ঘন, আর ডিটা কম মানে রোটা গ্রেটার দ্যান ডি, এটা বলে দেওয়া হয়েছে। কম হলে তো ডুবেই যাবে, এটা আমরা জানি যত ঘনত্ব। তো আমরা এটা সলিউশন করি কিভাবে, খুব সুন্দর একটা সলিউশন আমরা করবো এই জায়গায় করে। যেমন বরফ জলে ভাসে, বরফ জলে ভাসে কারণ জলের ঘনত্ব বেশি, বরফের ঘনত্বটা কম, সেই জন্য কিন্তু বরফ জলে ভাসে। তো আমরা ধরে নিচ্ছি সলিউশন করছি, সমাধান। মনে করি n অংশ নিমজ্জিত অবস্থায় ভাসে। উত্তর ধরতে হবে, আমরা ধরলাম n অংশ। মানে ধরো এই যদি আমরা বলি তো ব্লকটা এই কতখানি অংশ, পুরোটা যদি এক অংশ ধরি, পুরোটা এক অংশ, তার মধ্যে নিচের টুকু হচ্ছে n অংশ। যেমন 1/3 অংশ, 2/3 অংশ, 2/5 অংশ, সেরকম n অংশ। তার মানে নিমজ্জিত অংশের, অতএব নিমজ্জিত অংশের মোট আয়তন ভি, নিমজ্জিত অংশের আয়তন কত হবে Vn। মোট আয়তন যদি ভি হয়, কোনো অর্ধেক ডুবে থাকে তাহলে v/2 হতো। তাহলে মোট আয়তন যেহেতু ভি ধরেছি, তাহলে উপরে তুলেছি, তাহলে নিমজ্জিত অংশের আয়তন হলো Vn। ওকে, এটাই আছে স্ক্রিনের মধ্যে। খাতায় নোট করে নেবে, ভালো হবে। আচ্ছা দেখি তো, স্থির অবস্থায় ভাসনের ক্ষেত্রে, ভাসন মানে ওজন সমান প্লাবতা। ভাসনের শর্তে প্রথম ছিল ওজনটা প্লাবতার সমান হবে। ওজন পুরোটার, ওজন হবে পুরোটার, আর প্লবতা হবে নিচের অংশের। ওজন মানে হচ্ছে mg, আর প্লবতা সূত্র শিখেছি ভি, তরলের ঘনত্ব ইনটু জি। তো ভর তাহলে কত হবে, ঘনত্ব বলেছে ডি, তাহলে আর আয়তন বলেছে ডি, তাহলে ভর হলো ভি ডি, জিটা কেটে দিলাম প্রথমে, সমান নিমজ্জিত অংশের আয়তন কত Vn ইনটু রো। n বেরিয়ে গেল ডি বাই রো। তাহলে নিমজ্জিত অংশের সূত্র হলো কতটা ডুবে থাকবে, তার সূত্র হলো বস্তুর ঘনত্ব। অতএব নিমজ্জিত সূত্রটা মনে রাখবো, অংশ সমান
বস্তুর ঘনত্ব বাই তরলের ঘনত্ব। যদি বলে বরফের ঘনত্ব এত, জলের ঘনত্ব এত, তাহলে বরফটা কতটা ডুবে থাকবে, বরফের ঘনত্ব বাই জলের ঘনত্ব ভাগ করে দিলে উত্তরটা চলে আসবে। হয় 2/5, 3/4, অবশ্যই লেস দেন 1 আসবে। এটা অবশ্যই লেস দেন 1, মানে কিছুটা উপরে থাকবে কিছুটা নিচে, তো সেটা লেস দেন 1 হতেই হবে। তাহলে লেস দেন 1, তাহলে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো আমাদের পুরো অংশটা ছিল 1 অংশ, আর যতটা ডুবে আছে সেটা হলো n অংশ। মোট আয়তন বলা ছিল v, তাহলে নিমজ্জিত অংশের আয়তন হলো vn। প্লবতা হচ্ছে প্লবতার যে আয়তন সেটা নিমজ্জিত অংশের আয়তন, তাহলে বসে গেল vn × ρ। আর ভর হবে পুরোটার ভর, তাহলে ভর মানে আয়তন, পুরো আয়তন v dv, ঘনত্ব বলেছে d, তাহলে vd, তাহলে vd সমান হয়ে গেল vn ρ। তাহলে n পেয়ে গেলাম d/ρ। d হলো বস্তুর ঘনত্ব, কাঠের ব্লকের ঘনত্ব d, বাই তরলের ঘনত্ব ρ, ঘনত্বের তরল, তাহলে তরলের ঘনত্ব ρ। এই প্রবলেমগুলি আমরা আজকে করলাম, তোমরা ভালো করে এটা দেখবে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে নিমজ্জিত অংশের সূত্র হলো বস্তুর ঘনত্ব বাই তরলের ঘনত্ব। আজকে অবধি থাকবে। আজকে আমরা আলোচনা করব আমাদের পদার্থের গঠন ধর্ম চ্যাপ্টারের পরবর্তী টপিক, সেটা হচ্ছে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব। ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে আজকে আমরা কিছু বিষয় আলোচনা করব। তো প্রথম চলে আসি আমাদের প্রথম টপিক ঘনত্ব। ঘনত্ব মানে আমরা জানি ভর বাই আয়তন। ঘনত্ব মানে জানি ভর বাই আয়তন। d ডেনসিটি ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম। একক আয়তনে কোন বস্তুর যে ভর, বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। একক যদি যাই, সিজিএস হচ্ছে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, এসআই হচ্ছে কেজি মিটার টু দি পাওয়ার -3। এটা হচ্ছে আমার ঘনত্বের সিজিএস এবং এসআই এর সম্পর্ক। আর আমাদের যদি কনভার্সন করতে হয়, 1 গ্রাম সেমি টু দি পাওয়ার -3 ইকুয়ালস টু 1000 কেজি মিটার টু দি পাওয়ার -3। তার মানে সিজিএস থেকে এসআই থেকে কত পেলে, যেমন এক্সাম্পল যেমন বললো পারদের ঘনত্ব হলো 13.6 গ্রাম পার সিসি। সিজিএস এ বলে দেওয়া হলো। তো আমাদের বললো এসআই এককে মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এসআই এককে অতএব এসআই ইউনিটে, এটা সিজিএস এ, তাহলে এসআই ইউনিটে তাহলে কত হলো, এটাকে 1000 দিয়ে গুণ করলে 13,600 কেজি পার মিটার কিউব বা কেজি মিটার ইনভার্স 3। ডাইমেনশন দেখতে গেলে মাত্রিক সংকেত আমরা আগেই করেছি, তাহলে লিখে দিচ্ছি m l টু দি পাওয়ার -3। এটা হলো ঘনত্বের মাত্রিক সংকেত। কোন পদার্থের ঘনত্ব উষ্ণতার উপর নির্ভরশীল। মনে রাখতে হবে পদার্থের ঘনত্ব উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। কঠিন তরল, উদাহরণ এগুলোর ক্ষেত্রে আমরা গ্যাসের ক্ষেত্রে তো পাই আরো বেশি। কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে আমার উষ্ণতা বাড়লে
ঘনত্ব কমে যায়। আমরা একটা সূত্র লিখে দিচ্ছি, যদি মনে রাখতে পারো, d2 equals to d1 by 1 plus 1 minus gamma t। d1 হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনত্ব, d2 হচ্ছে বেশি উষ্ণতায় T2, উষ্ণতা বাড়িয়ে দেওয়া হলো, T2 উষ্ণতায় ঘনত্ব। এখানে T2 গ্রেটার দেন T1, প্রথমে ঘনত্ব ছিল D1, উষ্ণতা বৃদ্ধি করলাম, দিয়ে হলো T2। আর গামাকে বলা হয় পদার্থের, ক্লাস 10 এ আমরা পড়ব, তাও একটু বলে রাখলাম, আয়তন, প্রসারণ গুণাঙ্ক। এই সূত্রটা কঠিন এবং তরলের ক্ষেত্রে খাটবে। কঠিন এবং তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে দেখতেই পাচ্ছি টি দিয়ে ভাগ, আর টি হচ্ছে সূত্রে টি সমান T2 মাইনাস T1, উষ্ণতা বৃদ্ধি কতটা সেটা হচ্ছে টি দিয়ে লেখা হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছি এই সূত্রে টিটা নিচে আছে, টি যত বাড়বে d2 ভাগ হচ্ছে, তাহলে d2টা লেস দেন d1 হবে। তাহলে উষ্ণতা বাড়লে ঘনত্বের মান উষ্ণতার সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তাহলে এই হলো ঘনত্ব। এর পরবর্তী অংশে আমরা চলে যাই, আমাদের পরবর্তী বিষয় আপেক্ষিক গুরুত্ব। ঘনত্ব একটা এককযুক্ত ভৌত রাশি দেখলাম। আপেক্ষিক গুরুত্ব যদি আমরা শিখি, দেখবো সেটা একটা এককবিহীন ভৌত রাশি। এটা মুছে দিলাম, আমরা লিখে নেব ঠিক করে। আপেক্ষিক গুরুত্ব যেটা, আপেক্ষিক গুরুত্ব স্পেসিফিক ডেন্সিটি বা আপেক্ষিক ঘনত্ব বলা হয়ে থাকে। এর নাম হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। এটা মানে বোঝায় কোন বস্তুর নির্দিষ্ট আয়তনের ভর বা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমায়তনের 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমায়তনের জলের ভর, বা এটাকে আমরা একভাবে লিখতে পারি বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সিতে জলের ঘনত্ব। বস্তুর ঘনত্বকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব দিয়ে ভাগ করে দেওয়া হলে আমরা আপেক্ষিক গুরুত্ব পাবো। যেহেতু এটা দুটো সমজাতীয় ভৌত রাশির অনুপাত, তাই একটা এককবিহীন। তো যেটা বলার বিষয়, আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে আপেক্ষিক গুরুত্ব যখন আমরা নির্ণয় করব, তখন আমাদের উষ্ণতা সংশোধন করতে হবে। নির্ণয় করার সময় উষ্ণতা সংশোধন প্রয়োজন হয়। কেন হয় প্রয়োজন হয়? কারণটা কি? কারণ হলো পরীক্ষাগারে উষ্ণতা যা হবে সবসময় যে 4 ডিগ্রি থাকবে তা নয়, 4 ডিগ্রি জল আমরা নাও পেতে পারি। এইখানটায় সমস্যা।
তো পরীক্ষাগারে আমরা যেটা করি, পরীক্ষা লব্ধ মান, পরীক্ষা লব্ধ যে মান সেটা আমরা কি করে করি, মনে করি রুম টেম্পারেচার হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের কাজ করবো টি ডিগ্রি জল নিয়ে। তাহলে বস্তুর ঘনত্ব বাই টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তো আমরা এটা নিয়ে কিন্তু পরীক্ষাগারে কিন্তু আমরা এটা করে থাকি। তো এবার তাহলে উষ্ণতা সংশোধনটা কি করে হচ্ছে দেখি। আপনি কি এইচ দিয়ে নেবেন। তাহলে দেখো আমরা শিখলাম এখন H ইকুয়াল টু বস্তুর ঘনত্ব, এক্সটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব প্রকৃত মান বাই 4 ডিগ্রি সি তে জলের ঘনত্ব। শর্টে লিখলাম, তোমরা ঠিক করে নেবে, সব কথা লিখছি না। তো আমরা এখন যদি লিখতে পারি তাহলে বস্তুর ঘনত্ব ডি বললাম, এটা হলো ডি, হ্যাঁ এটা লেখা আছে। তাহলে ডি বাই আমি লিখছি টি ডিগ্রি সি তে, টি ডিগ্রি সি তে জলের ঘনত্ব গুণ টি ডিগ্রি সি তে জলের ঘনত্ব বাই 4 ডিগ্রি সি তে জলের ঘনত্ব। লিখতেই পারি কোনাকুনি গুণ করে, একটা টি ডিগ্রি সি তে জলের ঘনত্ব দিয়ে কোনাকুনি গুণ করা হলো। তাহলে উপরে দিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। তাই যদি করি, দেখো প্রথম যে পোরশনটা এলো সেটা হচ্ছে পরীক্ষা লব্ধ মান। এই পরীক্ষা লব্ধ মানকে লিখলাম S1 দিয়ে, তাহলে এটা S1 আর ইনটু টি ডিগ্রিতে জলের ঘনত্ব বাই 4 ডিগ্রি, তার মানে এই পোরশনটা বেরোচ্ছে টি ডিগ্রি সি তে জলের আপেক্ষিক গুরুত্ব। তার মানে পরীক্ষা লব্ধ মানকে যেদিন আমরা প্র্যাকটিক্যাল করছি, পরীক্ষাগারের যে উষ্ণতা, সেই উষ্ণতায় জলের আপেক্ষিক ঘনত্ব কত সেটা দিয়ে গুণ করলে আপেক্ষিক গুরুত্বর প্রকৃত মান পাওয়া যাবে। তো এইভাবে এটা প্রকৃত মান। তাহলে প্রকৃত মান পেতে গেলে পরীক্ষা লব্ধ মানকে জলের আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুণ করে দিতে হবে, তবেই প্রকৃত মান পাওয়া যাবে। আমরা পরীক্ষাগারে মাপতে পারি এইটা, মানে পরীক্ষা লব্ধ মানটা আমরা পরীক্ষাগারে মাপি, সেটা থেকে যদি প্রকৃত মান পেতে হয় তাহলে ওই দিনের যে উষ্ণতা, যদি বললাম পরীক্ষাগারের উষ্ণতা 26 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াসে জলের আপেক্ষিক গুরুত্ব কত, আপেক্ষিক গুরুত্ব টেবিল হয়, সেই টেবিল থেকে 26 ডিগ্রিতে জলের আপেক্ষিক গুরুত্ব কত সেটা জেনে নিয়ে ওটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, গুণ করে দিতে হবে, করলে আপেক্ষিক গুরুত্ব প্রকৃত মানটা পাওয়া যাবে। তো এইভাবে আমরা আপেক্ষিক গুরুত্ব উষ্ণতা সংশোধন করে থাকি। উদ্দেশ্য একটাই, পরীক্ষাগারে সবসময় যে 4 ডিগ্রি জলই পাওয়া যাবে এটা কখনো বলা সম্ভব নয়। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী টপিক। আমাদের কি আছে সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব ঘনত্বের পার্থক্যটা তোমরা পড়ে নেবে বই থেকে। এরপর চলে আসি আমাদের টপিক পৃষ্ঠটান। পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি, এই দুটো যখন মাত্রিক সংকেত করিয়েছিলাম, দুটোরই মাত্রিক সংকেত আমি নির্ণয় করে তোমাদের দেখিয়েছিলাম। তো আমরা এখন করবো পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি। 1 মিনিট। তো এবার পৃষ্ঠটানটা কি জিনিস, যদি কোনো তরল পৃষ্ঠ কল্পনা করা হয়, ধরো কোনো একটা পাত্রে কিছুটা তরল আছে, আমরা যদি কোনো একটা
কল্পনা করি, সেই তরল পৃষ্ঠের উপর যদি একটা কাল্পনিক রেখা কল্পনা করা হয়, তাহলে একটা কাল্পনিক রেখা, এই রেখার তরল পৃষ্ঠের উপর যে কল্পনা করলাম রেখা, সেই রেখার দুই বিপরীত পার্শ্বে বাম দিকে ডান দিকে রেখার সাথে লম্বভাবে, রেখাটার সাথে লম্বভাবে, এদিকেও লম্ব এদিকেও লম্ব, লম্বভাবে একটা বল ক্রিয়া করে একক দৈর্ঘ্যে। যে বলটার জন্য একক দৈর্ঘ্যে যে বলটা কাজ করছে, এবং বলটা কিন্তু এই যে বলগুলো কাজ করছে তল বরাবর, মানে তলের স্পর্শক বরাবর রেখে তরল পৃষ্ঠটাকে টান টান করে রাখছে, ফ্ল্যাট রাখার চেষ্টা করছে, বা কোনো কোনো ক্ষেত্রে বক্র রাখার চেষ্টা করছে, যেমন বৃষ্টির ফোঁটা গলীয় হয় পৃষ্ঠটানের জন্য। এই একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলকে বলা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে কি বললাম, কোনো তরল পৃষ্ঠে একটি, তোমরা লিখে নেবে ডেফিনেশনটা, কোনো তরল পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে ওই রেখার দুই বিপরীত পার্শ্বে, ওই রেখার দুই বিপরীত পার্শ্বে রেখার সাথে লম্বভাবে এবং তলের সাথে যে তলটা নিয়েছি তলের সাথে স্পর্শকীয়ভাবে যে পরিমাণ বল প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়া করে তরল পৃষ্ঠটিকে টান টান রাখে, তরল পৃষ্ঠটিকে টান টান রাখে, তাকেই বলা হয় পৃষ্ঠটান। অর্থাৎ পৃষ্ঠটান হল একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। অর্থাৎ পৃষ্ঠটান হল একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। তাহলে টান, পৃষ্ঠটানকে টি দিয়ে লেখা হবে, সেটা হচ্ছে F/L। তো F/L মানে বল বাই দৈর্ঘ্য, নিউটন পার মিটার। তো পৃষ্ঠটানের জন্য বৃষ্টির ফোঁটা গলীয় হয়। জলের মধ্যে যদি কর্পূরকে আমরা ছেড়ে দিই, দেখবো কর্পূরটা মুভ করছে, এলোমেলো হয়ে ছুটে বেড়াচ্ছে। সব জায়গায় দ্রাব্যতা সমান না হওয়ার কারণে সব জায়গায় পৃষ্ঠটান অসমান হয়ে যায়, টানগুলো আলাদা হয়ে যায়, ছুটে বেড়ায়। কোন একটা সূচকে জলে ভাসিয়ে রাখা যায় পৃষ্ঠটান ধর্মকে কাজে লাগিয়ে। ছোট ছোট যে পোকাগুলো, সেগুলো হেঁটে বেড়াতে পারে তরলের উপর দিয়ে, জলের উপর দিয়ে। অসংখ্য এরকম বাস্তব উদাহরণ আছে পৃষ্ঠটানের জন্য। আমি একটু দেখি, বললাম কোন একটা সূচকে একটা আমরা কি করলাম, একটা ব্লটিং পেপারে নিয়ে ঘটনাটা বলছি। এটা বোর্ডে আঁকাটা খুব একটা সম্ভব নয়, আমি দেখাচ্ছি, তার চেষ্টা করি। একটা বিকারের মধ্যে আমরা কিছুটা তরল নিয়েছি। তরলটা নিয়ে কি করলাম, একটা ব্লটিং পেপারে, যে পেপারগুলো জল শোষণ করে, তার উপর একটা সূচ নিলাম। সূচ নিয়ে ব্লটিং
ব্লটিং পেপারটাকে এর মধ্যে রেখে দিলাম, আস্তে করে ভাসিয়ে দিলাম। দেখতে পাবো ব্লটিং পেপারটা জল শুষে নিয়ে তলায় ডুবে গেছে আর সূচটা জলের উপর ভেসে আছে। তো ভেসে থাকে কি করে? সূচটা জলের উপর ভেসে থাকে কি করে? এটা ব্যাখ্যা পাওয়া যায় খুব সহজভাবে। সূচটা যদি আমরা বড় করে ভাবি, সূচটা কিন্তু একটা এরকম, মানে একদিক থেকে এরকম সূচ থাকে, এরকম একটা জিনিস আমরা দেখেছি। যদি খুব মোটা করে ভাবি, তো সূচটা কিন্তু প্রস্থচ্ছেদটা হচ্ছে বৃত্ত। তা আমরা যদি ভাবি যখন এরকম রাখছি, বা জিনিসটা এটাই ধর সূচ, আমার হাতের এটা সূচ রাখলাম, যখন এটা তরলে যে জায়গায় যাবে, যে ক্রস সেকশনটা মনে করছি আমি তরলে রেখেছি এইভাবে, তাহলে দেখে মাথা গোলটা দেখতে পাচ্ছিস, তাহলে যে জায়গাটা রাখবো সেটা কিন্তু নিচে নেমে যাবে। তো যেই স্পর্শ হলো, তাহলে সূচের যে ওজন, অভিকর্ষ বলটা কাজ করবে এদিকে, অভিকর্ষ বলটা যদি নিচে কাজ করলো, তাহলে এই অভিকর্ষ বলের জন্য ডুবে যাচ্ছে না কেন? এই যে স্থল স্পর্শ বরাবর পৃষ্ঠটান সৃষ্টি হবে, এদিকে একটা টান, এদিকে একটা টান, এই টানের একটা উপাংশ দিকে থাকবে, আবার এই টানের একটা উপাংশ থাকবে। এই দুটো উপাংশ মিলে, এটা বললাম উপাংশ, বললাম মোট উপাংশ টি ড্যাশ, এর একটা উপাংশ টি ড্যাশ, তাহলে 2 টি ড্যাশ, তাহলে দুটো টি ড্যাশ মিলে পৃষ্ঠটানের যে দুটো উল্লম্ব উপাংশ, সেই দুটো উপাংশ মিলে সূচের ওজনটাকে বা অভিকর্ষ বলকে প্রশমিত করে দেয়, যার ফলে জলের উপর সূচকে আমরা ভেসে থাকতে দেখি। ছোট ছোট পোকা যখন হেঁটে যায়, তার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা পৃষ্ঠটানের জন্য ক্রিয়া করে। তো পৃষ্ঠটান এমন একটা ধর্ম যার জন্য কোনো তরল চায়, তাহলে এখানে ইকুয়েশনটা কি হলো? দুটো যে টানের উপাংশ সেটা ওজনকে প্রশমিত করলো। তো যাই হোক, তো পৃষ্ঠটান এমন একটা ধর্ম, সে সবসময় চায় কোন একটা তলের ক্ষেত্রফলকে মিনিমাম করতে। ন্যূনতম যদি করে, তার স্থিতিশক্তি ন্যূনতম হয়। স্থিতিশক্তি ন্যূনতম হলে তার শক্তির পরিমাণ, সেই শক্তিটাকে বলা হয় পৃষ্ঠ শক্তি। একক ক্ষেত্রফল পরিবর্তন করতে যে কার্য, এটা লিখে দিচ্ছি, তোমাদের বলতে নেই। তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ পরিবর্তন করতে যে কার্য, সেই কার্য তরলের পৃষ্ঠতলে পৃষ্ঠ শক্তি রূপে আমরা যে কার্যটা করব, সেই কার্যটাই তরল তার মধ্যে সঞ্চিত রাখবে পৃষ্ঠ শক্তি রূপে সঞ্চিত থাকে। তার মানে একক ক্ষেত্রফলটা, একক ক্ষেত্রফল, একক, এটা একক হবে, কথাটা আমি ভুল লিখেছি, তাহলে একক পরিমাণের জন্য যে কার্য, তাহলে এ পরিমাণের জন্য, এ ক্ষেত্রফল পরিবর্তনের জন্য কার্য যদি W হয়, একক পরিমাণের জন্য হবে W/A, সেটাই হলো পৃষ্ঠ শক্তি। ES মানে হচ্ছে সারফেস এনার্জি। পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ মানে সারফেস আর এনার্জি মানে শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি হচ্ছে একক ক্ষেত্রফল পরিবর্তন করতে যে পরিমাণ, 1 মিনিট,
ক্লিয়ার। একক পরিমাণ ক্ষেত্রফল পরিবর্তন করতে যে পরিমাণ কার্য সেটাই হলো তাহলে পৃষ্ঠ শক্তি রূপে সঞ্চিত হয়। তো তোমাদের যখন আমি ভৌত রাশির মাত্রা পড়িয়েছিলাম দেখিয়েছিলাম সেখানে দেখবে পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি করানো আছে এবং দুটোরই মাত্রিক সংকেত সমান, দুটোরই মাত্রিক সংকেত একই, m t⁻⁻²। ঠিক আছে, তো এটা ভালো করে বুঝতে হবে। এটা মনে রাখবে। পৃষ্ঠটান এই পয়েন্টটা লিখে দিচ্ছি, পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি এই দুটোর মাত্রিক সংকেত অনুরূপ। ওকে, এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি মাত্রিক গতভাবে অনুরূপ। তোমরা নিজেরা একবার করে দেখবে, আমি একবার করিয়ে দিয়েছি। দুটোরই মাত্রা টি এর মাত্রা পৃষ্ঠটানটা টি, এর যা মাত্রা সারফেস এনার্জি ইএস, পৃষ্ঠ শক্তি হচ্ছে ইএস, এই দুটোর কিন্তু মাত্রাটা সমান। ঠিক আছে, এবং এদের মাত্রা কি m t⁻², দুটোরই সমান। তোমরা একটা করে নেবে, আগে করিয়ে দেওয়া আছে। তো পৃষ্ঠটান কার উপর নির্ভর করে? প্রধানত কয়েকটা বিষয় আমি বলে দিই। নির্ভরশীলতা, পৃষ্ঠটান কার উপর নির্ভর করে? পৃষ্ঠটানের নির্ভরশীলতা এক নম্বর হলো উষ্ণতা। উষ্ণতা বৃদ্ধি পেলে, এটা যদি বাড়ে, উষ্ণতা বৃদ্ধি পেলে টি কমে, ব্যস্তানুপাতিক মনে রাখতে হবে। যত উষ্ণতা বাড়বে কোনো একটা তরল পৃষ্ঠের পৃষ্ঠটান তত কমে যাবে। উষ্ণতা বৃদ্ধি পেলে পৃষ্ঠটানের মাত্রা কমে যায়। 2 নম্বর, জৈব পদার্থ মেশালে টি কমে। যেমন খুব একটা সহজ উদাহরণ আছে। আগেকার দিনে কি হতো, যখন যারা বাণিজ্য করতে যেত, আগেকার দিনে আমাদের কমিউনিকেশন সিস্টেম ছিল যে জাহাজ। তো জাহাজে করে যখন ফিরতো সমুদ্রে, তো সমুদ্রে ঝড় হতো, ঝড় উঠলে ঢেউ, বড় বড় ঢেউ উঠতো। তো ঢেউ কমানোর জন্য কি করতো, সমুদ্রে তেল ঢেলে দিত। তেলটা জৈব উপাদান, তো কি করে তেলটা ওই সমুদ্র পৃষ্ঠের যে জল তার উপর ছড়িয়ে যায়, ছড়িয়ে গিয়ে তার পৃষ্ঠটানটাকে ওই ঢেউগুলোর উচ্চতাকে কমিয়ে দিত। ফলে তাদের নিরাপদভাবে তারা আবার চলে আসতে পারতো। তো এটা একটা খুব সহজ। তো জৈব পদার্থ মেশালে পৃষ্ঠটানের মান আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, আবার যদি আমরা অজৈব পদার্থ মেশাই, অজৈব পদার্থ মেশালে কিন্তু টি বাড়বে। অজৈব পদার্থ মেশালে টি বাড়বে। যেমন যদি জলের যা পৃষ্ঠটান, তার মধ্যে অজৈব পদার্থ মানে বললাম লবণ মিশিয়ে দিলে কিন্তু তার পৃষ্ঠটানটা বেড়ে যায়। এছাড়া দূষিত পদার্থ মিশিয়ে গেলেও, দূষণ যদি ঘটে, দূষিত পদার্থ টি কমিয়ে দেয়। দূষণের মাত্রা যদি বেড়ে যায় কোনো পদার্থের মধ্যে, দূষিত পদার্থের পরিমাণ দিলেও টি এর মাত্রা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি। এছাড়াও মাধ্যম বলা যেতে পারে। তো আমরা কি কি শিখলাম? 1 নম্বর হচ্ছে উষ্ণতা বাড়লে বাড়ে, উষ্ণতা বাড়লে কমে যায়। 2 নম্বর, জৈব পদার্থ মেশালে, যেমন তেল, জলের মধ্যে সমুদ্রে ঢেউ কমানোর জন্য আগেকার দিনের যারা বাণিজ্য করতে যেত তারা কি করতো, জলের উপর তেল ঢেলে দিত। তেল ঢেলে দিলে
সমুদ্রের ঢেউগুলো শান্ত হয়ে যেত, তো তারা নিরাপদে বাড়ি ফিরতে পারত। আবার অজৈব পদার্থ মেশালেও কিন্তু টি এর মানটা আস্তে আস্তে বেড়ে যায়। যেমন লবণ, তুঁতে, কাপড় কাচা সোডা, এগুলো যদি জলে মিশিয়ে দিই তাহলে কিন্তু জলের পৃষ্ঠটানটা বেড়ে যাবে। আবার দূষণের পরিমাণ বাড়লেও আমাদের পৃষ্ঠটানের মাত্রা কমে যাবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে পৃষ্ঠটান সংক্রান্ত যতটা বিষয় সেটা আমরা বললাম। তো আজকে অবধি থাকলো। এরপর আমাদের পরের ভিডিওতে আমরা দেখবো আমাদের সান্দ্রতা বাকি থাকলো, ভিসকোসিটি খুব ইম্পর্টেন্ট, অনেক কিছু করতে হবে। তো অবধি তোমরা ভালো করে পড়ে নাও। আর আজকে পয়লা বৈশাখ, সবাই বাড়িতেই আনন্দ করো, ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আজকে অবধি থাকো।